সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ। বান্দরবান ও রাঙ্গামাটিতে হাজারো মানুষ পানিবন্দী, কক্সবাজারের সাথে ট্রেন চলাচল শুরু। রংপুরে বাস চাপায় মাদ্রাসার সুপার নিহত, বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে অনেক জায়গায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানীতে গত রাত থেকে টানা বৃষ্টি হয়, ফলে গ্রিন রোড, তেজতুরি বাজার, পান্থপথ, মণিপুর, বসুন্ধরা আবাসিক এলাকা, ধানমন্ডি 27, ধানমন্ডি 32, মোহাম্মদপুর, বিজয়নগর, কাজীপাড়া, মিরপুর সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ ও স্কুল শিক্ষার্থীরা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। টানা বৃষ্টিতে বন্যা, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে 7 জেলায় এখন পর্যন্ত মোট 44 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী প্রায় 2,67,918 জন। এদিকে চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে গত 4 জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হয়। চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে পাহাড় ধসের ঘটনা ঘটে। রবিবারও কক্সবাজার এলাকায় পাহাড় ধসে রুজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হন স্বামী মুজিবুর রহমান। গত রাত 10টার দিকে কক্সবাজার ঝিলঙ্গা কলাতল এলাকার চন্দ্রিমা ঝিরঝিরি পাড়ায় এই ঘটনা ঘটে। এ নিয়ে টানা বর্ষণে পাহাড় ধস ও বন্যার পানিতে ডুবে কক্সবাজারে মোট মৃত্যু দাঁড়ালো 27 জন। তবে বৃষ্টি অব্যাহত থাকলে চট্টগ্রামের নিচু এলাকা থেকে পানি সরে গেছে। বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী রয়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। সচল হয়েছে বান্দরবানের সাথে চট্টগ্রামের সড়ক যোগাযোগ। রাঙ্গামাটিতে বৃষ্টিপাত এখনো থামেনি। বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে। এতে 25,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বড়ি আবহাওয়ার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ছে। রাঙ্গামাটিতে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, সে টানা বর্ষণ আজ সকাল থেকে কিছুটা কমেছে। সকাল থেকে জেলায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। রাঙ্গামাটি আবহাওয়া অধিদপ্তরের সূত্রে আমাদেরকে জানানো হয়েছে, জেলায় গত 24 ঘন্টায় 22 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাহাড়ি ঢলের কারণে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার সম্পূর্ণ গতকাল থেকে তলিয়ে গিয়েছিল, তা আজ কিছুটা কমতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ফারুয়া ইউনিয়নে শুধুমাত্র 11,000 মানুষ পানিবন্দী রয়েছে। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সহযোগিতা যায়নি। 2007 সালের বাঘাইছড়ি বন্যার যে রেকর্ড ছিল, অর্থাৎ সেই রেকর্ডের চেয়ে এখন পর্যন্ত পানির পরিমাণ বেশি মনে করছি আমরা। একটু নিরাপদ জায়গা দিলে, একটু ঘর বানিয়ে থাকতে পারলে আমরা গরিব মানুষ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে, সেখানে তারা প্রতিনিয়ত যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পাহাড়ি ঢলের কারণে তারা ত্রাণ সহযোগিতা নিয়ে সেখানে যেতে পারছেন না। সেখানে যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে যে 3 বেলা খাবারের ব্যবস্থা সেটি করা হয়েছে। কিছু যদি সরকার থেকে ত্রাণ আসে, যাচাই বাছাই করার মধ্যে পাওয়া যায় না জিনিসগুলা। আমরা চাই যে সরকারের জিনিসগুলা যাচাই করে দোক। চলে গেছে ঘর দুয়ার ভাঙে, আমি এক জায়গায় সিদ্ধ করে 2টা ভাত খাবো, এই অবস্থা নাই। বৃষ্টি ঝড় তুফানে গাছে মাটি ভাঙা পড়ে এইভাবে থাকে, ওরা খুব কষ্টের মধ্যে থাকে। রাঙামাটি বান্দরবান সড়কের বান্দরবান অংশে একটি ব্রিজ ধসে পড়ার কারণে সেখানে রাঙামাটি বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া সাজেকের যে বিভিন্ন পর্যটন স্পট, সেই পর্যটন স্পটগুলো প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে এখনো পর্যন্ত সেখানে পর্যটক ভ্রমণ বন্ধ রয়েছে। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। বৃষ্টি কমে যাওয়ায় বান্দরবানের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে জেলা সদরের সাথে রুমা ও থানচির যান চলাচল বন্ধ রয়েছে। টানা 6 দিনের ভারী বর্ষণের পর গতকাল শনিবার রাত থেকে বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ওইসব সড়কে চলছে ছোট ছোট যানবাহন। কষ্ট আমাদের অনেক হইতেছে,
আগে বছর এতটুকু হয়েছিল, তবে এবার যা হইতেছে আরো বেশি। জাহানা পানি দিন পারে স্বামী অসুস্থ দেখে মানে আঙ্গুলের মাঝে ব্যথা পাই যে 15 দিন বড়িয়া। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত এলাকায় দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা, যদিও বন্যা দুর্গতরা বলছেন যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে তা পর্যাপ্ত নয়। এছাড়াও বন্যা দুর্গত এলাকায় চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। জিনিসপাতি সব পুরো নষ্ট হয়ে গেছে, কিছু বাঁচাতে পারছি, কিছু বাঁচাতে পারিনি। বাড়িতে ওই যেখানে মাল সরাইছিলাম এখান থেকে এনে রাখছি, এখন রাতের মাঝে পানি উঠে গেছে ভাই। শুদ্ধ পানি খাবার পানি পাচ্ছি না, সকলের কষ্টের এগুলো বইলে পুরানো যাবে না। ছোট ছোট বাচ্চারা থাকে, খুব কষ্টে থাকি আমরা। এবারে বন্যায় ক্ষতিগ্রস্তরা চান পর্যাপ্ত ত্রাণ দেওয়ার পাশাপাশি তাদের জন্য স্থায়ী একটা সমাধানের। কেমুয়ং মার্মা, দীপ্ত সংবাদ, বান্দরবান। কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইটাং পাড়া এলাকার পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য মা হাতিটি মারা গেছে। রোববার সকাল 10টার দিকে হাতিটির মৃত্যু হয়। গতকাল টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফ পৌরসভার নাইটাং পাড়া ও সদর বনবিটের শিয়ালাঘোনা এলাকার প্রায় 300 ফুট উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায় হাতিটি। এতে তার পেছনের পা ও বুকে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং আহত হাতিটির দ্রুত ও সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন। পরে বন বিভাগের কর্মকর্তারা ভেটেরিনারি হাসপাতালের চিকিৎসকদের কাছে নিয়ে হাতিটির প্রাথমিক চিকিৎসা শুরু করেন, কিন্তু আজ সকালে হাতিটি মারা গেছে বলে নিশ্চিত করেন চিকিৎসকরা। সিলেট বিভাগের বিভিন্ন স্থানে টানা অতিবৃষ্টি ও উজানের ঢলে পানি বেড়েছে। নদ নদীর সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি গ্রামীণ পাকা সড়ক ভেঙে গেছে। তীব্র স্রোতের কারণে সৃষ্ট এই ভাঙনে অন্তত 8 গ্রামের প্রায় 5000 মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, সড়কটি ভেঙে যাওয়ায় বালিশ্রী, রোয়াইল, হিলালপুর, টেংরাখালী, মেঘের কান্দি, হরিণাকান্দি সহ আশপাশের 8 গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া হবিগঞ্জের খোয়াই নদের প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 25টিরও বেশি গ্রাম। বাঁধ ভেঙে কালীগঞ্জ ও হামুয়া সহ কয়েকটি এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 30,000 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গবাদি পশু ও কৃষি জমি। রংপুরে যাত্রীবাহী বাসের চাপায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে বিক্ষোভ করেন। রোববার সকাল 9:30টার দিকে রংপুর ঢাকা মহাসড়কের মডার্ন মোড়ের দক্ষিণে তুলা গবেষণা কেন্দ্রের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম নগরের জিয়াদপুকুর মাজার শরীফ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের আতপুনিয়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, আবুল কাশেম তার মেয়েকে মাদ্রাসায় পৌঁছে দিতে মোটর সাইকেলে যাচ্ছিলেন। এই সময় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। মেয়েকে রাস্তার পাশে সরিয়ে দেওয়ায় অক্ষত রয়েছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেন এবং বাসটিতে আগুন ধরিয়ে দেন। ছয় মাস চিকিৎসা ও নিবিড় পরিচর্যার পর সম্পূর্ণ সুস্থ হয় সুন্দরবনের রয়্যাল বেঙ্গল বাঘিনীকে প্রাকৃতিক আবাস সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। রোববার দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক বনাঞ্চলে বাঘিনীটিকে ছেড়ে দেয় বন বিভাগ। বন বিভাগ জানায়, অবমুক্তির পর আগামী 1 বছর বাঘিনীটির গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ লক্ষ্যে একাধিক বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। পাশাপাশি বাঘিনীটির চলাচল ও আচরণ পর্যবেক্ষণের জন্য বনের প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে 20টি ট্র্যাপ ক্যামেরা স্থাপন করা হয়েছে। যাচ্ছি পরের প্রসঙ্গে। সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। গত রাত 4:19 রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে 95 বছর বয়সে তার জীবনাবসান হয়। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ এবং প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী শোক জানিয়েছেন। জমির উদ্দিন সরকার দেশের নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি 2001 থেকে 2009 সাল পর্যন্ত 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। 2002 সালে রাষ্ট্রপতি অধ্যাপক AQM বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। জমির উদ্দিন সরকার একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
নামকরা আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রাজনীতি, আইন অঙ্গন এবং রাষ্ট্র পরিচালনার ইতিহাসে এক উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন তিনি। দলের সংসদ সদস্যদের তরফ থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নয়াবাড়ি গ্রামে 1931 সালের 1 ডিসেম্বর জমির উদ্দিন সরকারের জন্ম। তিনি স্কুল ও কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিভাগে বিএ অনার্স, এমএ এবং পরবর্তীকালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। পরে লন্ডনের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল লাভ করেন জমির উদ্দিন সরকার। তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে 1960 সালের 27 মে আইন পেশায় যোগ দেন তিনি। আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সাল থেকে 1981 সাল পর্যন্ত তাঁকে 5 বার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান। পরে বিএনপি প্রতিষ্ঠিত হলে তিনি স্থায়ী কমিটির সদস্য হন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন। 1971 সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, তাঁদের একজন ছিলেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন তিনি। পরে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 1991 সালে বিএনপি ক্ষমতায় এলে জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। 2001 সালে বিএনপি ক্ষমতায় ফিরলে 8ম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিএনপির সংকটকালেও দীর্ঘদিন দলের স্থায়ী কমিটির সদস্য হিসেবে ছিলেন কাণ্ডারির ভূমিকায়। বার্ধক্যজনিত অসুস্থতায় বেশ কিছুদিন ধরেই চিকিৎসাধীন ছিলেন জমির উদ্দিন সরকার। রবিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে নিভে যায় এই প্রাজ্ঞজনের জীবন প্রদীপ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ফরিদপুরের সমাজ সেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারে এক কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় মোহাম্মদ ওয়াহিদ শেখ নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে দায়িত্বে অবহেলার জন্য শিশু পরিবারের 5 কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই কিশোরীকে শহরের টেপাখোলা এলাকার একটি স্কুলে পড়ে। গত 5 জানুয়ারি বিকেলে ওই এলাকার এক দর্জির দোকানের মালিক মোহাম্মদ ওয়াহিদ শেখ তাকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত 6 জুলাই চিকিৎসকের কাছে নেওয়া হলে জানা যায় সে 27 সপ্তাহের অন্তঃসত্ত্বা। এদিকে দায়িত্ব অবহেলার দায়ে গত 8 জুলাই সমাজসেবা অধিদপ্তরের 5 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জানান, আদালতের নির্দেশে মেয়েটিকে সমাজসেবা বিভাগের অধীনে নারী ও শিশু কিশোরী মহিলা হেফাজতীদের আবাসন কেন্দ্রে রাখা হয়েছে। বিদেশি বীজের ওপর নির্ভরশীলতা কমিয়ে পাট বীজ আমদানি বন্ধ করতে নতুন বীজ উৎপাদনে গবেষণা করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, দেশের পাট ভিত্তিক শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করতে কাঁচা পাট রপ্তানিকে অফিসিয়ালি নিরুৎসাহিত করা হচ্ছে। গত বছরের মতো এবারও কৃষকরা তাদের উৎপাদিত পাটের ন্যায্য মূল্য পাবেন বলে ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সমাজের পিছিয়ে পড়া 18 জন অসহায় ও দুস্থ নারীর হাতে মোট 10,15,000 টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আরও 5 জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার 2 দেশের সরকারের পারস্পরিক সমঝোতা ছাড়া দেশে এসে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেপ্তার হয়েই কারাগারে যেতে হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে নিজ কার্যালয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আরও বলেন, শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের নিয়ন্ত্রণে নির্বাসনে রয়েছেন। তিনি চাইলেই সাধারণ নাগরিকদের মতো স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না। তিনি তো নির্বাসনে আছেন, ভারত সরকারের অধীনে আছেন, তো তিনি স্বেচ্ছায় আসবেন কিভাবে? তাকে তো ওই সরকারের মাধ্যমে আসতে হয়, আর ওই সরকারের মাধ্যমে আসলেই তো ওই সরকার যদি তাকে হ্যান্ডওভার করতে হয় তাহলে বাংলাদেশ সরকারের কাছে হ্যান্ডওভার করবে। হ্যান্ডওভার করার সাথে সাথে তিনি জেল হাজতে যাবেন। সো আত্মসমর্পণ করার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। দেশের বাইরের খবর, চীনে 1 সপ্তাহের ব্যবধানে আবারও আঘাত এনেছে শক্তিশালী টাইফুন বাভি।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্রথমে দেশটির পূর্ব উপকূলের তাজহৌ শহরে ঘণ্টায় 290 কিলোমিটার গতিতে এটি আঘাত হানে। এরপর মধ্যরাতের দিকে ওয়েনঝৌ শহরের স্থলভাগে আছড়ে পড়ে টাইফুনটি। এটি আঘাত হানার আগেই ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 20 লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ঝড়ের প্রভাবে স্কুল, কলেজ, কর্মস্থল ও পরিবহন সেবা বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। ইরানের বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। গত রাতে এই হামলা শুরু হয়। জবাবে উপসাগরীয় দেশগুলোতে হামলার পাশাপাশি আবার হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে তেহরান। পেন্টাগন জানায়, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি জাহাজে IRGCর হামলার কারণে ইরানে নতুন করে হামলা শুরু করেছে তারা। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, দেশটির দক্ষিণাঞ্চলের আসালুয়ে ও বুশের প্রদেশের বন্দরে দায়েরে অনেকগুলো বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া বন্দরনগরী আব্বাস, সিরিক, চাবাহারেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণের হরমুজগান প্রদেশে 10টিরও বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওয়াশিংটনের হামলার জবাবে জর্ডান, কাতার, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালী আবারও বন্ধ ঘোষণা করেছে তেহরান। এবারে বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিল নরওয়ে। আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে জুড বেলিংহামের জোড়া গোলে ইংল্যান্ডের কাছে 2-1 গোল ব্যবধানে হেরেছে তারা। শুরুতে পিছিয়ে পড়েও নরওয়েকে 2-1 গোলে হারিয়ে শেষ 4 টিকিট নিশ্চিত করল ইংলিশরা। আসর জুড়ে একের পর এক চমক জাগানো নরওয়ে প্রথমে চমকে দিল ইংল্যান্ডকে। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে ফেভারিট ইংল্যান্ডের চোখে চোখ রেখে লড়াই করে ভাইকিংস। সেই ধাক্কার সামনে দলকে পথ দেখালেন জুড বেলিংহাম। টানা দ্বিতীয় ম্যাচে করলেন জোড়া গোল। তারকা মিডফিল্ডারের কাঁধে চেপে বিশ্বকাপে সেমিফাইনালে উঠল থমাস টুখেলের শিষ্যরা। মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয় 2-1 গোলে। প্রথমার্ধে আন্দ্রেয়াস শেলদেরিপকের গোলে এগিয়ে যায় নরওয়ে। ম্যাচে জুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ভিআরের কল্যাণে প্রথমার্ধে যোগ করার সময় হ্যারি কেনে করা গোল অফসাইডের কারণে বাতিল হয়। আগে কখনোই নকআউট পর্বে কোনো জয় না পাওয়া নরওয়ে এবার 28 বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পায়। এই দলটি আসলে শুরু থেকে দারুণ সব পারফরমেন্সে চমকে দেয় সবাইকে। গ্রুপ রানার্স আপ হয়ে নকআউট পর্বে উঠে শেষ 32-এ তারা হারায় আইভরি কোস্টকে। ইউরোপের দলটি এরপর বিদায় করে রেকর্ড 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বল পজিশন রাখার পাশাপাশি আক্রমণও প্রায় সমান তারা। গোলের জন্য দলের 13টি শটে 4টি লক্ষ্যে ছিল ইংলিশদের, 14 শটে 8টি থাকে লক্ষ্যে। তৃতীয় কোয়ার্টার ফাইনালে দেখা গেল ফিফা নতুন নিয়মের বড় প্রয়োগ। ম্যাচের দ্বিতীয়ার্ধে বিতর্কিত এক সিদ্ধান্তে নরওয়ে গোল বাতিল হলেও ইংল্যান্ড দলকে ফ্রি কিক না দিয়ে কর্নার দেওয়ার নির্দেশ দেন রেফারি ক্লেম তুরপা। ফিফার দাবি, কর্নারের সময় বক্সের ভেতরে খেলোয়াড়দের মধ্যে ধাক্কা বা শরীরী লড়াইয়ের কারণে কোনো দলকে অতিরিক্ত শাস্তির মুখে না ফেলা। বিশ্বকাপ শুরুর আগে কোচিং স্টাফদের এই বিষয়ে বিশেষভাবে অবহিত করা হলেও কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এর প্রয়োগ নতুন করে বিতর্কে জন্ম দিয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে আবারও রূপকথার মতো শেষ মুহূর্তের উল্লাসে রাজকীয় প্রত্যাবর্তন হলো বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। সুইজারল্যান্ডের প্রাচীর ভেঙে 3-1 গোল ব্যবধানে জিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল আলবিসেলেস্তেরা। 10 জনের দল নিয়ে অনেকটা সময় চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় আর্জেন্টিনাকে আটকে রাখে সুইজারল্যান্ড, কিন্তু অতিরিক্ত সময়ে দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজের জাদুকরি এক মুহূর্ত গড়ে দিল ব্যবধান। তার চোখ ধাঁধানো গোলে স্বস্তি ফেরার পর শেষ সময়ে দলকে উল্লাসে ভাসান লাউতারো মার্টিনেজ। শঙ্কার পথ মারিয়ে শেষ 4-এর ঠিকানায় পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচের 9ম মিনিটে অধিনায়ক লিওনেল মেসির জাদুকরি কর্নার থেকে আলবিসেলেস্তাদের এগিয়ে দেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। বিশ্বকাপের সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের মালিক হলেন মেসি। এই আসরে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে 10ম অ্যাসিস্ট করেন 39 বছর বয়সী এই তারকা। সেই সাথে বিশ্বকাপের নকআউট পর্বে মেসি মোট 15টি গোলে অবদান রাখেন। বিগত 60 বছরে যে কোনো খেলোয়াড়দের মধ্যে এটি সর্বোচ্চ। ইচ্ছে করে ডাইভ দেওয়ায় 72 মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বাগাইল এমবোলো। ম্যাচে সিমুলেশন করলে হলুদ কার্ড দেওয়ার নিয়ম আছে বটে, তবে এত বড় ম্যাচে মাঝ মাঠে এমন ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড বিশ্বজুড়েই প্রশ্নের জবাব দিবে। ধারাভাষ্যকারও বললেন এমন কথা। মূলত খেলার মোড় ঘুরে যায় এখানেই। সুইসরা মনোযোগ দিলেন রক্ষণে। নির্ধারিত সময় ও যোগ করা সময় মিলিয়ে পরের 28 মিনিট তারা পার করে দেয় নিরাপদে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলার ধার চোখে পড়েনি তেমন। ব্যবধানটা শেষ পর্যন্ত 2 গোলের হলেও লড়াই ছিল হাড্ডাহাড্ডি। ম্যাচের বেশিরভাগ সময় ম্রিয়মান ছিল লিওনেল মেসির দল। একজন কম নিয়েও তাদের ঘাম ছুটিয়ে দেয় সুইসরা। একটুর জন্য ম্যাচটি নিতে পারেনি তারা টাই ব্রেকে। সেমিতে আর্জেন্টিনা প্রতিপক্ষ ইংল্যান্ড। অবিশ্বাস্য হলো সত্যি, মেসি তার ক্যারিয়ারে প্রথমবার খেলবেন ইংলিশদের বিপক্ষে। সেখানে তার দলের জন্য প্রেরণার তথ্য, বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। 1992 সালে বিশ্বকাপ ফুটবলের র্যাঙ্কিং আনুষ্ঠানিকভাবে চালুর পর এই প্রথম ফিফা র্যাঙ্কিং এর শীর্ষ 4 দল জায়গা করে নিল বিশ্বকাপের শেষ 4-এ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে জনসাধারণ। বান্দরবান ও রাঙ্গামাটিতে হাজারো মানুষ পানিবন্দী, কক্সবাজারের সাথে ট্রেন চলাচল শুরু। রংপুরে বাস চাপায় মাদ্রাসার সুপার নিহত, বিক্ষুব্ধ জনতার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40 এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।